আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেই ক্লাসগুলো নিচ্ছিলাম তার আজকে চতুর্থ ক্লাস। বাংলা অংশের আমরা 4 নাম্বার ক্লাসে কি জানবো। বাংলা অংশে আমাদের 4 নাম্বার ক্লাসে ব্যাকরণ নিয়ে এ টু জেড আমরা জানবো, ঠিক আছে? ব্যাকরণ নিয়ে। আচ্ছা, তোমরা জানো যে তোমাদের গত বছর যেই আহ ভর্তি পরীক্ষা হয়েছিল, গত বছরের পরীক্ষায় আমরা যা যা পেয়েছি, যেই টপিকগুলো পেয়েছি সেই টপিকগুলো নিয়েই আলোচনা করছিলাম। ধ্বনি ও বর্ণ সেটা নিয়ে আলোচনা করেছি, বাংলা ভাষার ইতিহাস সেটা নিয়ে আলোচনা করেছি, আর আমরা সর্বপ্রথম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের 3 নাম্বার ক্লাসে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। চলো, বাক্য নিয়ে আলোচনার মধ্যে আমাদের এখানে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব, এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যাই ইম্পর্টেন্ট সেইটাই আলোচনা করব। তোমরা জানো যে এই যে বাক্য থেকে দেখো, বাক্য থেকে গত বছর তিনটা প্রশ্ন এসেছে। 25টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন এসেছে এই বাক্য থেকে। তো বাক্য থেকে 3টা প্রশ্ন আসছে, তার মানে আমরা যেটুকু বুঝছি যে এই যে আজকের যে ক্লাসটা, আজকে আমাদের এই 4 নাম্বার ক্লাস, এই 4 নাম্বার ক্লাস যদি তোমরা ভালো করতে পারো, 2টা অথবা 3টা অথবা 4টা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। 4টা প্রশ্ন তোমরা কমন পাবে এই এই আজকের লেকচার শিট থেকে। চলো আমরা দেখি আমাদের কি রয়েছে। দেখো, বাক্য প্রকরণ। আচ্ছা, বাক্য প্রকরণের মধ্যে সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে বাক্য কি জিনিস। বাক্য হচ্ছে একাধিক পদের দ্বারা গঠিত একটি শব্দগুচ্ছ, যেখানে একটা ভার্ব থাকবে বা একটা ক্রিয়া থাকবে, ঠিক আছে? যেখানে একটা ক্রিয়া থাকবে এবং একাধিক পদ থাকবে, সেটাকে আমরা বলবো বাক্য, ঠিক আছে? আমি তোমাদের আরো একটু সহজভাবে বলি যে এখানে বলা হচ্ছে যে বক্তার মনের ভাব প্রকাশ করার জন্য একাধিক পদ সমষ্টি বলা হয় বা উচ্চারণ করা হয়, সেটা হচ্ছে বাক্য। আর আমার জায়গা থেকে কোনো ক্রিয়া সম্বলিত, কোনো ক্রিয়া থাকবে, ক্রিয়া সম্বলিত পদ সমষ্টি দ্বারা গঠিত শব্দগুচ্ছকে বলা হবে বাক্য, ঠিক আছে? শব্দগুচ্ছ অর্থাৎ একাধিক শব্দ থাকবে, যে শব্দগুলো পদ হিসেবে বিবেচিত হবে এবং তার মধ্যে ক্রিয়া থাকবে। এটা হচ্ছে একেবারে একুরেট তোমার সংজ্ঞা। ওকে, এরপরে আরো কতগুলো বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব বাক্যের মধ্যে। আসলে আমরা একেবারে ধরে ধরে প্রত্যেকটা লাইন উচ্চারণ করব না বা পড়বো না। তো এখান থেকে যাই ইম্পর্টেন্ট সেটুকুই আমরা জাস্ট আলোচনা করব। দেখো, বাক্যের গুণ, এখান থেকে গত বছর প্রশ্ন এসেছে। বাক্যের গুণ, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, যোগ্যতা কি, এই যে বাক্যের গুণগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, আকাঙ্ক্ষা কি জিনিস? আকাঙ্ক্ষা কি জিনিস বলছে যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কিন্তু একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডিজায়ার, ইংলিশে বলা হয় ডিজায়ার, যে জিনিসটা সেটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। এখন আকাঙ্ক্ষা আমি তোমাকে বুঝিয়ে বলি যে একটা পদ তুমি শুনলে, হ্যাঁ, শোনার পরে আরেকটা পদ শোনার জন্য যে অপেক্ষাটুকু তোমার করতে হয় বা ইচ্ছা, শোনার যে ইচ্ছা, সেটাই কিন্তু আকাঙ্ক্ষা। আমি বললাম যে আমি একটা সম্পূর্ণ বাক্য বলি যে আমি এবার ঈদে বাড়ি ফিরব, আমি এইবার ঈদে বাড়ি ফিরব। এখন আমি যদি বলি যে আমি এবার ঈদে, এরপরে আমি বাক্যটা শেষ করে দিলাম ওইখানে, তো আমার বাক্যের অর্থ কি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? পায় নাই কিন্তু। তো এইখানে অর্থ প্রকাশ পায় নাই, এটা হচ্ছে আকাঙ্ক্ষার অভাব। সরি, আকাঙ্ক্ষার অভাব বলতে এটা হচ্ছে বাক্যের গুণ, যে এই গুণটা আছে বলেই বাক্য সম্পূর্ণ হয়। তো আমার যখন এই বাক্যের এই গুণটা আমি যুক্ত করব, তখনই কিন্তু আমার এই বাক্যটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? সো এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার মাধ্যমে একটা বাক্যের সম্পূর্ণতা, পূর্ণতা প্রকাশ পায়। বুঝতে পেরেছো? যখন তোমাদের এই যে এরকম বাক্য থাকবে, তখন এই ধরনের বাক্য, যে একটা পদ শোনার পরে আরেকটা পদ যখন তুমি শুনতে মনে চাবে, তখন সেটাকে বলবা যে আকাঙ্ক্ষা, ঠিক আছে? আকাঙ্ক্ষা জাতীয় গুণ। এরপরে আসবো হচ্ছে আসক্তি।
আসক্তি কি জিনিস? আসক্তি কি জিনিস বলো তো? আচ্ছা, আসক্তি হচ্ছে তোমার ক্রমবিন্যাস। ক্রমবিন্যাস। ক্রমবিন্যাস কি? আমরা যেমন জানি একের পরে আসে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এইভাবে চলতে থাকে। তো সেম ভাবে যখন আমরা বাক্য গঠন করব, বাংলা বাক্যের ক্ষেত্রে সর্বপ্রথম তোমার কি আসে? তোমার সাবজেক্ট আসে। বাংলা বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট আসে, তারপরে আসে অবজেক্ট, তারপরে আসে ভার্ব, তারপরে আসে ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই যে তিনটা বিষয় আসে। তো তোমার যখন তুমি বাক্য গঠন করবা, তখন এই জিনিসগুলো যখন না থাকবে, তখন তোমার কেমন লাগবে, বাক্যটা কেমন হয়? এই যে আমরা এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু দেখি। দেখো, বলছে যে কাল বিতরণী হবে উৎসব, স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। দেখো তো এই বাক্যটার মধ্যে আসক্তি জাতীয় গুণ আছে কিনা, আসক্তি জাতীয় সমস্যা আছে কিনা। যে আমাদের বাক্যটা সুশৃঙ্খলভাবে ক্রমবিন্যাস করলে পারে কেমন আসে, যে আমাদের স্কুলে আগামীকাল বা কাল পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। ঠিক আছে? কিন্তু কিন্তু এইখানে আছে উল্টা করে, কাল বিতরণী হবে উৎসব, উৎসবকে বিতরণ করা হবে, এরকম অর্থ আসছে। সো এইটা সমস্যাটা হচ্ছে তোমার আসক্তি জাতীয়। আবার এখানে আরেক ভাবে তারা দিছে যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। সেম ভাবে আমিও বললাম যে আমাদের স্কুলে কাল পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, একই জিনিস। কিন্তু এইখানে যেটা দেওয়া রয়েছে, কাল বিতরণী হবে উৎসব অনুষ্ঠিত। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ক্রমবিন্যাসটাই হচ্ছে আমাদের আসক্তি। ওকে, আচ্ছা, 3 নাম্বার যেই সমস্যাটা, সেটা হচ্ছে তোমার যোগ্যতা। আচ্ছা, এটাকে কিন্তু আমরা সমস্যা বলবো না, হ্যাঁ। আমি একটু পানি খেয়ে নিলাম, যে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। দেখো, যোগ্যতা কি জিনিস? যোগ্যতা হচ্ছে বাক্যে যে শব্দটা ব্যবহার করব, বাক্যে যে শব্দ বা পদটা আমরা ব্যবহার করব, ব্যবহৃত পদটির কি কি যোগ্যতা আছে, ওই ওই বাক্যে কি অবস্থান করার যোগ্যতা আছে, বাক্যে ব্যবহৃত পদ ওইখানে কি থাকার যোগ্যতা আছে কিনা। অর্থাৎ আমি যখন বলবো যে এই যে এইখানে কিন্তু কিছু গুরু গম্ভীর শব্দ দিছে, তো আমার এখন আমার মনে যদি আমি সহজ কোনো উদাহরণ পাই তোমাদের বলবো। দেখো, এখানে বলা হচ্ছে যে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যখন তুমি একটা ভাবগত এবং অর্থগত দিক থেকে মিলবন্ধন পাবা, সেটাকে আমরা বলবো হচ্ছে যোগ্যতা, যে ওই বাক্যে ওই শব্দ ব্যবহৃত হওয়ার জন্য যোগ্যতা আছে। কিন্তু যখন একটা বাক্যের মধ্যে আমি এমন কিছু নিয়ে আসলাম, দেখো এখানে বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। আচ্ছা, বর্ষার রৌদ্র কি প্লাবন সৃষ্টি করে? বর্ষাকালে রৌদ্র মানে রোদ, এটা কি প্লাবন মানে বন্যার সৃষ্টি করে? না। বর্ষার সময় বৃষ্টি বা পানি প্লাবনের সৃষ্টি করে, অতিবৃষ্টি প্লাবনের সৃষ্টি করে। সেখানে এই যে রোদ শব্দটা ব্যবহার করা আমার জন্য এখানে মুখ্য বিষয় হবে না। আমি যদি বলি ব্যবসায়িক কাজে অথবা টিচিং দিতে গেলে বা পড়াশোনা করাতে গেলে তোমার অনেক টাকা থাকতে হবে। সো পড়াশোনা করাতে গেলে কিন্তু টাকা থাকতে হবে না, পড়াশোনা করতে গেলে তোমাকে এই টাকার জায়গায় আনতে হবে জ্ঞান থাকতে হয়, অনেক ডিগ্রি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, তারপর হচ্ছে তোমার লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে। টাকা থাকতে হয় না, পড়াতে গেলে মানুষের টাকা থাকতে হয় না। ঠিক আছে? সো এই বাক্যটার মধ্যে টাকা শব্দটা যেমন ভুল, এখানে হচ্ছে এই রৌদ্র শব্দটা ভুল। সো এটা হচ্ছে আমাদের যোগ্যতার অভাব। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের নিচে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। আচ্ছা, এই যে একটা বাক্যের মধ্যে কি কি সমস্যা থাকতে পারে, দুর্বোধ্যতা।
যখন একটি বাক্যের মধ্যে তুমি অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করবা তখন সেটাকে বলবো আমরা দুর্বোধ্যতা। ঠিক আছে, যেমন একটা এই যে দেখো, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এই যে প্রপঞ্চ কি জিনিস, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এখন প্রপঞ্চটা স্বাভাবিকভাবে কিন্তু অনেক শিক্ষার্থী বুঝতে পারবে না, একটা দুর্বোধ্য শব্দ হিসেবেই ব্যবহার করা হবে। সো যখন আমি বলবো প্রপঞ্চ করেছো, আসলে তখন এই প্রপঞ্চ শব্দটা আমাদের এইখানে যায় না, আমাদের ব্যবহার করতে হবে চাতুরি বা ছল চাতুরি, অথবা মায়া করেছো, অথবা আমার সাথে ভণ্ডামি করেছো, আমার সাথে প্রতারণা করেছো, এইরকম কিছু আমি এখানে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 2 নাম্বার সমস্যা যেটা, 3 নাম্বার যদিও এর আগেরটা এত বেশি ইম্পর্টেন্ট না, কোথাও আসে নাই। সো এই যে আমরা এই জন্য 2 থেকে অর্থাৎ দুর্বোধ্য, এই যে উপমার ভুল প্রয়োগ, এটা আমরা একটু দেখি যে আসলে এগুলো কিন্তু শুদ্ধিকরণের মধ্যে আসে। তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে শুদ্ধিকরণ, আচ্ছা বাঁকা লেখা হচ্ছে কেন, সোজা করে নেই। আচ্ছা, এই শুদ্ধিকরণের মধ্যে কিন্তু তোমাদের এই জিনিসগুলো আসে, বুঝতে পেরেছো? তো শুদ্ধিকরণের মধ্যে যদি আসে, তোমাদের এই শুদ্ধিকরণটা এখানে আসলে প্রয়োজন। শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ, ঠিক আছে, এই শুদ্ধিকরণের মধ্যে আসে বাংলা ব্যাকরণে, যেটা তোমাদের অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা এরপরে দেখো এই যে উপমার ভুল প্রয়োগ, এটা আমরা একটু ব্যাখ্যা করে বলি যে উপমা বা অলংকার একটা বাক্যের মধ্যে ঠিকভাবে উপমা অলংকার ব্যবহার না করার কারণে যেই যোগ্যতার হানি ঘটে সেটাকে বলবো আমরা উপমার ভুল প্রয়োগ। দেখো এখানে বলা হচ্ছে যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। আচ্ছা, এই যে উপ্ত হলো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ বপন করা হলো নাকি উপ্ত হলো? ঠিক আছে, আচ্ছা সরি, এই যে উপ্ত শব্দের অর্থই কিন্তু বপন করা, উক্ত শব্দের অর্থ কিন্তু বপন করা। এখন বলছে যে আমার হৃদয় মন্দিরে, হৃদয় মন্দিরে তো ইয়ে করতে পারে না, বীজ বপন করতে পারে না। বীজ বপন কোথায় করে? ক্ষেতে করে, ক্ষেতে, ক্ষেতের মধ্যে বীজ বপন করে, মন্দিরে নয়। তেমনই ভাবে এখানে এই যে ভুল একটা এত উপমা এখানে প্রয়োগ করা হলো, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে দেখো 3 নাম্বার যে সমস্যাটা, সেটা হচ্ছে বাহুল্য দোষ। যখন একটি বাক্যে, একটি বাক্যে যখন তুমি সব একটা শব্দ দ্বারা যেটা তুমি প্রকাশ করতে পারবে, তখন যখন একাধিক শব্দ দ্বারা তুমি এটা প্রকাশ করবে তখন সেটা হয়ে যাবে বাহুল্য দোষ। যেমনটা আমি তোমাদেরকে এখানে বলছি যে সকল ছাত্র, সকল, এই লেখা এরকম হচ্ছে কেন, সকল শিক্ষার্থী বা ছাত্র, এটা একটা, আবার আমি লিখলাম সকল ছাত্ররা। কোনটাকে তোমার সঠিক মনে হচ্ছে? কোনটাকে সঠিক মনে হবে বলো তো? অবশ্যই এটা সঠিক, কেননা এখানে সকল শব্দটা আছে, ছাত্রদের সাথে আবার রা লেখার আমার কোনো প্রয়োজন নাই। আমার সেই জন্য যে এই রাটা বাদ যাবে অথবা সকলটা বাদ যাবে, যে কোনো একটা, হয়তো ছাত্ররা হবে আর নয়তো এই যে সকল প্লাস ছাত্র হবে, বুঝছো? যে কোনো একটা হবে। আর এর বাইরে যদি তুমি যাও তাহলে এখানে কিন্তু বাহুল্য দোষ ঘটবে। এরপরে দেখো যে বাগধারার শব্দ পরিবর্তন, বাগধারার শব্দ পরিবর্তন, এটাও খুব বেশি আসে না, তবে ইম্পর্টেন্ট, তোমরা পড়বা। বাগধারার ভাষা বিশেষের ঐতিহ্য। আচ্ছা বাগধারা কিসের? ভাষা বিশেষের ঐতিহ্য। এখন এর যথেচ্ছ পরিবর্তন না করলে, এর যথেচ্ছ পরিবর্তন না করলে, ওকে এইখানে যেন কি একটা ইয়ে এসেছে। আচ্ছা দেখো আমাদের এর যথেচ্ছ পরিবর্তন না করলে শব্দ তার যোগ্যতা হারায়। অরণ্যে রোদন মানে কি? নিষ্ফল কন্দন বা ক্রন্দন। রোদন মানে হচ্ছে কান্না করা, অরণ্য হচ্ছে বনে, বনে গিয়ে কান্না করা। এখন এটাকে যদি আমি বলি যে বনে ক্রন্দন, তবে বাগধারাটি যোগ্যতা হারাবে। আমার যেরকম বাগধারা সেরকমই ব্যবহার করতে হবে, যেমনটা আমরা ইংরেজির ক্ষেত্রে করি। ইংরেজির মধ্যে যেরকম আমরা যেরকম আমাদের বাগধারা ব্যবহার করা প্রয়োজন, যেরকম ভাবে আমাদের ইডিয়ম বা ফ্রেজ ব্যবহার করা প্রয়োজন, সেরকম ভাবেই ব্যবহার করি। একটা ওয়ার্ডে যেমন পরিবর্তিত হয় না,
তো বাগধারার শব্দ আমাদের পরিবর্তন করা যাবে না, বুঝতে পেরেছো? যদিও তুমি সমার্থক শব্দ ব্যবহার করতে চাও, কিন্তু সেটা পরিবর্তন করা যাবে না। এরপরে আমরা সর্বশেষ আসি হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এখান থেকে ইম্পর্টেন্ট, গুরুচণ্ডালী দোষ হচ্ছে তোমার সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। সাধু এবং চলিত ভাষা যখন একাধিকবার তুমি ইউজ করবা এবং মিশ্রণ ঘটাবা, তখন সেটা হয়ে যাবে গুরুচণ্ডালী দোষ, বুঝতে পেরেছো? যেমন আমি দেখো এখানে শবদাহ শব্দ, শবদাহ মানে কি? এই যে মৃত মানুষের দেহ পুড়িয়ে ফেলা, এটা হচ্ছে যে সনাতনী একটা পদ্ধতি যার মাধ্যমে মৃত মানুষের সৎকার করা হয়। আচ্ছা, এখন আমি যদি এই যে শবদাহের জায়গায়, শবদাহ কি? শবদাহ হচ্ছে তোমার একটা সংস্কৃত শব্দ, এর সাথে যখন আমি চলিত ভাষার চলিত শব্দ মিক্স করে ফেলবো, তখন সেটা হয়ে যাবে, তখন কি হবে যে, আচ্ছা আমি এইখানে তোমাদের আরো ক্লিয়ার করে একটু বোঝাই। শবদাহ হচ্ছে তোমার সংস্কৃত শব্দ বা তোমার সাধু শব্দ, এটাকে আমি যখন এই যে পরিবর্তন করে সব পোড়া নিয়ে আসবো, সব পোড়া, সব মানে হচ্ছে মৃত মানুষের দেহ, পোড়া মানে হচ্ছে পোড়ানো, তো দাহ মানে হচ্ছে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া, আর পোড়ানো হচ্ছে ওই একই অর্থ দিচ্ছে, কিন্তু এটা বাংলা শব্দ, ঠিক আছে? তো চলিত শব্দ, সব হচ্ছে তোমার সংস্কৃত, চলিত হচ্ছে এই যে পোড়া, যার কারণে আমাদের এখানে একটা গুরুচণ্ডালী দোষ আসবে। তো এটা হচ্ছে তোমাদের গুরুচণ্ডালী দোষ, পরীক্ষায় আসবে, এটা তোমরা মাথায় রেখো, হ্যাঁ? আচ্ছা, এরপর আমাদের গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে, তো একটা বাক্যের আদর্শ বাক্যের গঠন কি? আদর্শ বাক্যের গঠন হচ্ছে দুইটা অংশ আছে একটা আদর্শ বাক্যের, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ। এখন দেখো আমি তোমাদের একটু দেখাই, এই যে নিচে একটা উদাহরণ আছে, খোকা এখন বই পড়ছে। খোকা এখন কি করছে? বই পড়ছে। এখন উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা? আমি তোমাদের একটু বোঝাই যে এই যে খোকা শব্দটা আছে না, আমরা বাক্যটা কাকে উদ্দেশ্য করে লিখছি, বা বাক্যটার কর্তাকে, যে কর্তা তিনি অনেক সময় উদ্দেশ্য হয়ে যায়, কেননা ওই তাকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের এই বাক্যটা বলা হয়েছে বা বাক্যটা উচ্চারণ করা হয়েছে, যার কারণে উদ্দেশ্য হচ্ছে এই যে খোকা, আর এখন বই পড়ছে অংশটা হচ্ছে বিধেয়, যার কারণে আমাদের এই উদ্দেশ্য বিধেয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যতটা আমি বুঝতে পারলাম আর কি। বুঝতে পেরেছো? তোমাদের যতটুকু বুঝিয়েছি, যে এত সহজ করে আর কেউ বোঝাবে না, জাস্ট আমাদের আর কিচ্ছু পড়ার দরকার নেই, আমি যে যতটুকু বলছি ততটুকুই পড়ো, এর বাইরে আর তোমাদের কিছু পড়তে হবে না ইনশাল্লাহ, আর জাস্ট তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, আমরা ফেসবুকে হয়তো পাবো না, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের যেই এক্সাম ব্যাচটা আমরা ভর্তি করাচ্ছিলাম, এই যে এক্সাম ব্যাচটা, এই এক্সাম ব্যাচে তোমরা হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছো বা অনেকেই পরীক্ষা দিচ্ছ, তো তোমরা যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হবা, তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবা। এই এক্সাম ব্যাচে আমাদের কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, প্রতিনিয়ত তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করে আমাদের এই এক্সাম ব্যাচে কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে। সো তোমাদের আশা করব যে সকল প্রত্যাশা আমরা এখান থেকেই শেষ করতে পারবো একটা রিভিশন ব্যাচের মাধ্যমে। ব্যাচের ফিও খুব কম, 199 টাকা মাত্র। আমাদের এই যে নিচে নাম্বার রয়েছে, সেই নাম্বারে, এই যে ফটোর মধ্যেই কিন্তু এখানে নাম্বার রয়েছে, এই যে দেখো এখানে, এই যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি নাম্বারটা আর একটু জুম করে দেই। আচ্ছা, এই যে কোর্স ফি হচ্ছে 199 টাকা, নাম্বার হচ্ছে এটা। তো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কোর্সে জয়েন করিয়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের এইখানে, আচ্ছা দেখো, উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক, এখানে আছে না, এই যে উদ্দেশ্য প্রসারক, বিধেয়ের প্রসারক, এটা কিন্তু ক্লাস 9-10 পড়া, কিন্তু তোমাদের এই অ্যাডমিশনে এসে এটা পড়তে হচ্ছে, কেননা তোমরা আগে ফাঁকি দিছো, যার কারণে এখন এসে পড়তে হচ্ছে। যাই হোক, তো এই যে বাক্যে উদ্দেশ্য বা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ ও পদ সমষ্টি যোগে গঠিত বাক্যাংশও বাক্যের উদ্দেশ্য হতে পারে, এটাকে আমরা বলবো উদ্দেশ্য প্রসারক, বাকিটাকে বলবো বিধেয় প্রসারক। আচ্ছা, এই দেখো এখানে আমি উদাহরণ এইখানে দেখি যে খোকা এখন বই পড়ছে। আচ্ছা, খোকা এখন বই পড়ছে,
খোকা শব্দটাকে আমি উদ্দেশ্যকে আরো একটু বাড়াবো। কেমন? ওই যে পশ্চিম পাড়ার খোকা, পশ্চিম পশ্চিম পাড়ার খোকা, খোকা। এখন বিদায় অংশটাকে আমি বের করব, একটু বৃদ্ধি করব আর কি। খোকা এখন বই পড়ছে, এখন বই পড়ছে। আচ্ছা, এখন এখন টেবিলে বসে বাংলা বই পড়ছে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি উদ্দেশ্য এবং বিদায় দুইটাই কিন্তু প্রসারণ ঘটাইছি। দেখো যে পশ্চিম পাড়ার খোকা, আগে ছিল কি শুধু খোকা, এখন আমি এখানে কিন্তু আরো একটু যুক্ত করলাম যে পশ্চিম পাড়ার খোকা এই অংশটা, এবং এই যে এখন বই পড়ছে, এখন এই যে টেবিলে অংশ যুক্ত করলাম বাংলা বই পড়ছে, এই শব্দগুলো অ্যাড করলাম। এগুলো কি বিদায়ের বাইরে বা উদ্দেশ্যের বাইরে? না, আগে যেরকম উদ্দেশ্য ছিল এখনো ওই রকমই উদ্দেশ্য আছে, জাস্ট আমি একটু সম্প্রসারণ ঘটালাম, সম্প্রসারণ ঘটালাম। তো উদ্দেশ্যের প্রকারভেদ দেখো, এখানে বলা হচ্ছে উদ্দেশ্যের প্রকারভেদ কি কি, যে কর্তৃপদকে সরল উদ্দেশ্য বলে, পদবিশিষ্ট একটি মাত্র পদবিশিষ্ট উদ্দেশ্যকে সরল উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্যের সঙ্গে বিশেষণাদি যুক্ত করলে সেটা সম্প্রসারিত উদ্দেশ্য বলে। আমি এই যে এখানে যেমন খোকাকে দেখাইলাম যে খোকা হচ্ছে কি, খোকা হচ্ছে সরল উদ্দেশ্য, আর এই যে পশ্চিম পাড়ার খোকা এই অংশটা হচ্ছে তোমার সম্প্রসারিত উদ্দেশ্য। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। যদি বুঝো তাহলে ওকে, আর না বুঝলে পারো আমাকে কমেন্টে বইলো ভাই, আমি তোমাদের আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আবার বিধেয় অংশে আসো নিচের দিকে। যেমন এই যে আরো আরো কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। কুখ্যাত জলদস্যু ধরা পড়েছে, সম্বন্ধপদ হাসিমের ভাই। আচ্ছা, এখানে দেখো এই যে কুখ্যাত জলদস্যু, শুধু আমি যদি বলতাম যে জলদস্যু ধরা পড়েছে, তখন কিন্তু এই জলদস্যুটা জলদস্যুটা হয়ে যেত একটা সরল উদ্দেশ্য। কিন্তু যখন যখন তোমার কুখ্যাত শব্দটা আমি যুক্ত করলাম, কিন্তু তখন আমার এই উদ্দেশ্যর সাথে আরো একটা শব্দ যুক্ত করার কারণে সেটা আমার হয়ে গেল সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, সম্প্রসারিত উদ্দেশ্য। তো এই যে সম্প্রসারিত উদ্দেশ্য, এইখানে তাহলে উদ্দেশ্য আমার কয়টা হলো, যে একটা হচ্ছে সরল উদ্দেশ্য, একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্যর জায়গায় উদ্দেশ্য বোঝার বিষয়। আর এখন আমরা আসবো হচ্ছে নিচের দিকে, যে বিধেয় অংশ। বিধেয়ের হচ্ছে দুইটা অংশ আছে, যেমন বিধেয় হচ্ছে দুই প্রকার। আচ্ছা দেখো এখানে প্রথম এই পেজটার, এই পেজের মধ্যে বিধেয় প্রসারণ বা উদ্দেশ্য প্রসারণ বিধেয়। ওকে, আচ্ছা বিধেয় প্রসারণ, সরি এখানে উদ্দেশ্য লেখা আছে বিধেয় প্রসারণ। দেখো ক্রিয়াজাত বিশেষণ যোগে, তারপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে, কারকাদি যোগে, ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে, বিধেয় বিশেষণ যোগে। এই যে সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এখানে বিধেয় বিশেষণ সরি বিধেয় সম্প্রসারণ বা বিধেয় প্রশাসন রয়েছে। ঠিক আছে, এই বিধেয় প্রশাসন কত প্রকার এইটুকু জাস্ট মনে রাখো, আর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, কত ভাবে হয় আর কি, এটা হচ্ছে বিধেয় প্রসারণ কত ভাবে হয়, এখানে 5 ভাবে হয়। 5 ভাবে তুমি বিধেয় প্রসারণ বা সম্প্রসারণ ঘটাতে পারবে, আর উদ্দেশ্য সম্প্রসারণ ঘটাতে পারবে এখানেও 5 ভাবে। ঠিক আছে, বিধেয় উদ্দেশ্য প্রসারণ, বিধেয় প্রসারণ তুমি 5 ভাবে করতে পারবে। জাস্ট কিভাবে করবে এখানে এইগুলো লেখা রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। জাস্ট নামগুলো তুমি মনে রাখবা, এখান থেকে আর ডিপলি তেমন প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে সর্বশেষ আমাদের যে আলোচনার বিষয়, সরি আরো রয়েছে, আরো আমাদের ক্লাসটা হয়তোবা এখন 40 মিনিটের মতো লং হবে। এখন কয় মিনিট গেল একটু আমরা দেখে নেই।
25 মিনিটের মতো অলরেডি চলে গেছে, আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো। 35-40 মিনিট আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হয় স্বাভাবিক। আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে যে বাক্যের প্রকারভেদ। আচ্ছা, বাক্যে আমরা কি কি জানলাম এই ক্লাসে? বাক্য কি জিনিস, বাক্যের মধ্যে গুণ কি কি আছে, বাক্যের গুণগুলো নষ্ট হলে কোন কোন গুণ নষ্ট হলে কি কি দোষ হয়, এবং বাক্যের উদ্দেশ্য কি, উদ্দেশ্য বাক্যের গঠন আর কি। বাক্যের কয়টা অংশ রয়েছে? 2টা অংশ রয়েছে, তাদের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয়, এবং উদ্দেশ্যের প্রসারক রয়েছে, বিধেয়ের প্রসারক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসবো যে টপিকে, সেটা হচ্ছে যে বাক্যের প্রকারভেদ। একটা বাক্যের মধ্যে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার হয়? 2 প্রকার, 3 প্রকার হয়। ঠিক আছে? আবার বাক্যের এই যে অর্থগত দিক থেকে বাক্যের প্রকারভেদ হচ্ছে 5টা, 5 প্রকার হয়ে থাকে। যেমন আমরা জানি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, অপারেটিভ হয়ে গেছে এখানে, অপটেটিভ, অপটেটিভ, হ্যাঁ, অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরি। আচ্ছা, আমরা প্রথমে গঠনগত দিক থেকে যেটা হয় সেটা আলোচনা করি, এই কারণে এখানে আমাদের কিছুটা পরিবর্তন জাতীয় সমস্যা রয়েছে, এগুলো পরীক্ষায় আসে। দেখো, সরল বাক্যের ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে সরল, একটা একটা তোমার বিধেয় থাকে। ঠিক আছে? আর সমাপিকা ক্রিয়া থাকে একটা। যে বাক্যে একটি মাত্র কর্তা থাকে অর্থাৎ উদ্দেশ্য থাকে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে বিধেয় অংশ সেটা থাকে, তখন সেটাকে বলবো আমরা সরল বাক্য। যেমন পুকুরে পদ্ম ফুল জন্মে, আমার নাম হয় ফারুক, তুমি আমার স্টুডেন্ট, তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা ভালো করো, তুমি পরীক্ষা দাও, তুমি ভালো প্রস্তুতি নাও। এই যে জিনিসগুলো বললাম এটা হচ্ছে সরল বাক্য। ঠিক আছে? এখানে একটা সমাপিকা ক্রিয়া রয়েছে, প্রত্যেকটা বাক্যেই তুমি লক্ষ্য করো একটা করে সমাপিকা ক্রিয়া রয়েছে, একটা করে উদ্দেশ্য রয়েছে, এই 2টা অংশই আছে। আচ্ছা, মিশ্র অংশ, বা এটা আমি ইংলিশ দিয়ে আসলে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে পারি, সেটা হচ্ছে যে মিশ্র বাক্য বা জটিল বাক্যের মধ্যে একটা আশ্রিত বাক্য থাকে, একটা স্বাধীন বাক্য থাকে, প্রধান খণ্ড বাক্য বা আশ্রিত খণ্ড বাক্য। আশ্রিত, এই যে এইখানে দেওয়া রয়েছে আশ্রিত, আশ্রিত একটা, আর প্রধান খণ্ড বাক্য একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, আর এখানে তোমার ক্লোজ মার্কার দিয়ে যুক্ত থাকে, থাকার পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর প্রিন্সিপাল ক্লজ থাকে, 2টা ক্লজ। আর এখানে হচ্ছে তোমার একটা সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে বা ক্লজ মার্কার যুক্ত থাকে। বুঝতে পেরেছো? বুঝো না নিশ্চয়? আচ্ছা, আমি তোমাকে যদি একটা বাক্য বলি, ইংলিশ অথবা বাংলা 2টাই উদাহরণ দিব যাতে তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারো। হি says me that you are a foolish boy. আচ্ছা, এইখানে দেখো 2টা অংশ আছে। হি says me, এই অংশ সে আমাকে বলেছে, কি বলেছে, কাকে বলেছে, এগুলোর কোনো প্রয়োজন নেই, বাক্যের অর্থ কিন্তু আমরা প্রকাশ পেয়েছে, সে আমাকে বলেছে, বা রহিম, আব্দুর রহিম আমাকে বলেছে। ওকে, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এই যে এরপরে হচ্ছে এই যে দ্যাট যুক্ত অংশ, দ্যাট এর পরে যা যা আছে এ টু জেড, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট ইউ আর এ ফুলিশ, যে তুমি একটা ফুলিশ। এই যে আমি কেন যুক্ত করলাম, কারণ হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের সাথে সবসময় সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে। এই যে গঠনটা তুমি পাইলা, যে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ওকে, আমি বুঝলাম, তুমিও বুঝছো, আমিও বুঝছি। এখন আমরা বাংলা একটা সেন্টেন্সের মধ্যে চলে আসি। দেখো, এই যে নিচে আছে, যে পরিশ্রম করে সে, সরি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করে, যে পরিশ্রম করে, পরিশ্রম করে সে সুখে থাকে বা সুখ লাভ করে।
সুখ লাভ করে। যে পরিশ্রম করে সেই সুখে থাকে বা সুখ লাভ করে। এই যে এটা হচ্ছে সাপেক্ষ সাপেক্ষ তোমার আশ্রিত, সরি, প্রধান বাক্য। এটা হচ্ছে সাপেক্ষ, এটাও সাপেক্ষ তোমার আশ্রিত বাক্য। অর্থাৎ এইখানে দেখো তুমি এই যে কনজাংশন যুক্ত করছো না, কনজাংশন যুক্ত করছো না, এই কনজাংশন যুক্ত করার কারণে সেটা হয়ে গেছে একটা আশ্রিত বাক্য, আর এটা হয়ে গেছে একটা প্রধান খণ্ড বাক্য। বুঝছো? আচ্ছা, দেখো এই আশ্রিত খণ্ড বাক্য অর্থাৎ এই যে এই অংশটা, এই যে এই অংশটা আশ্রিত খণ্ড বাক্য কয় প্রকার হয়ে থাকে? 3 প্রকার হয়ে থাকে। হ্যাঁ, 3 প্রকার হয়ে থাকে। আশ্রিত খণ্ড বাক্য 3 প্রকার হয়ে থাকে। এখন এই 3 প্রকার আশ্রিত খণ্ড বাক্য আমরা একটু ভেজে 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 খাবো। এগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, আশ্রিত খণ্ড বাক্য একটা হচ্ছে বিশেষ স্থানীয় আশ্রিত বাক্য, বিশেষ্য, এটা বিশেষ না বিশেষ্য, এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। হ্যাঁ, এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, নাউন ফ্রেজ আকারে আসে। ফ্রেজ এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 3টা। বুঝছো? বুঝলা কি না? বুঝতে হবে। আমি এই যে উদাহরণ দিচ্ছি, দেখো, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যে আশ্রিত খণ্ডবাক্যে তোমার প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে, বিশেষ্যের কাজ যদি করে সেটা হয়ে যাবে কি? একটা বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। দেখো, আমি মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম? খেলা শেষ হয়ে গেছে। কি দেখলাম? খেলা শেষ হয়ে গেছে। এই যে একটা আশ্রিত খণ্ডবাক্য, এই আশ্রিত খণ্ডবাক্যটা আমার একটা নাউনের কাজ করেছে। আমি মাঠে গিয়ে দেখলাম একটি গরু, আমি মাঠে গিয়ে দেখলাম ছাগল, আমি মাঠে গিয়ে দেখলাম ঘাস। তো আমি একটা শব্দ, একটা বিশেষ্য দিয়ে এটাকে রিপ্লেস করতে পারতেছি। খেলা শেষ হয়ে গিয়েছে, এটাকে কিন্তু আমি একটা একটা বিশেষ্য দিয়ে রিপ্লেস করতে পারতেছি, যার কারণে এটা আমার হয়ে যাবে একটা বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এরপরে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আমাদের যে আশ্রিত খণ্ডবাক্য থাকবে সেটা আমরা বিশেষণ শব্দ দিয়ে পরিবর্তন করব। যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে সেটাকে আমরা বলবো বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যেমন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করে সেই, পরে সে, সরি, করে চড়ে সেই, গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা, দেখো এখানে আশ্রিত খণ্ডবাক্য কোনটা আগে তোমাকে বের করতে হবে। লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, এই যে যেই বাক্যটা, যে অংশটা আছে, দেখো সেই সর্বনামের অবস্থা প্রকাশ করেছে। এই যে দেখো, এই যে এই আমাদের আশ্রিত খণ্ডবাক্য আগে আমি বের করে নেই। আশ্রিত খণ্ডবাক্য হবে যে লেখাপড়া করে যেই। হ্যাঁ, লেখাপড়া করে যে, এই অংশটা হচ্ছে আমাদের আশ্রিত খণ্ডবাক্য। গাড়ি ঘোড়া চড়ে সেই, এখন সেই দ্বারা কাকে বোঝানো হচ্ছে? সেই দ্বারা বোঝানো হচ্ছে এই যে আগের যে আমার যে ক্লজটা রয়েছে, এই ক্লজ, লেখাপড়া করে যেই, এই ব্যক্তিদেরকে বা যারা লেখাপড়া করে তাদেরকে কিন্তু এই সেই দ্বারা প্রকাশ করা হচ্ছে, যার কারণে আমার এই যে আগের সামনের যে ক্লজটা রয়েছে, আচ্ছা একটু ঘুম পাচ্ছিল, এখন রাত অনেক বাজে, তো তোমাদের ক্লাস নিতে গিয়ে আমি ঘুম বিসর্জন দিয়ে দিচ্ছি। ঘুম বিসর্জন দিয়ে তোমাদের ক্লাসটা নিচ্ছি। আমি সময় পাচ্ছি না ইদানিং, গ্রামের বাড়িতে আসার কারণে আমাদের সময় পাওয়া যাচ্ছে না তোমাদের ক্লাসগুলো করানোর জন্য। তো তোমাদের পরীক্ষা যেহেতু সামনে চলে আসবে, তো যার কারণে আমাদের
এই এই অবস্থায় আমাদের পড়াশোনাটুকু ভালোভাবে করানো উচিত। ঠিক আছে, সেই জন্য আমি ক্লাস নিচ্ছিলাম ধারাবাহিকভাবে, ফ্রি ক্লাস। লেখাপড়া করে যেই, এই অংশটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। এটাকে আমি যেই দ্বারা প্রকাশ করলাম, এই যে যেই বলতে আমি কাকে বোঝাচ্ছি, অবশ্যই কোনো নাউন বা প্রোনাউনকে আমি মডিফাই করব বা ইঙ্গিত করব। তো এই যে সেই হচ্ছে একটা প্রোনাউন, এই প্রোনাউনকে ইঙ্গিত করা হচ্ছে এই যে সম্পূর্ণ ক্লোজটাকে দিয়ে। ঠিক আছে, সো যার কারণে আমাদের এই সম্পূর্ণ ক্লোজটা হবে একটি সম্পূর্ণ ক্লোজ কোথায়, এই যে লেখাপড়া করে যে, এটা হচ্ছে আমাদের বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, এরপর হচ্ছে যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল, কারণ ইত্যাদি বোঝায়, তখন সেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে যতই করিবে দান ততই যাবে বেড়ে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। এখানে দেখো আবার নিচে আর একটা সেন্টেন্স দিচ্ছে, যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে সেখানেই দিক চক্রবাল। আচ্ছা, যতই করিবে দান তত যাবে বেড়ে, তত যাবে বেড়ে। এই যে দেখো, যতই করিবে দান, এই অংশটুকু হচ্ছে আমাদের আশ্রিত খণ্ডবাক্য। এটা দ্বারা কিন্তু আমার এই যে বেড়ে যাওয়া অংশটাকে মডিফাই করা হচ্ছে, আমার কত বাড়বে এবং সেটা কি পরিমাণ বাড়বে, কেন বাড়বে, কারণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণের অংশ। আরেকটা আমি তোমাদের উদাহরণ ক্লিয়ার করে দিই, এটা কিন্তু আমাদের কারণবাচক, কারণ রিজনাল অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো জানো, কারণবাচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণবাচক। আচ্ছা, তুমি আসবে বলে অপেক্ষা করছি, এইখানেও কিন্তু কারণবাচক বোঝাচ্ছে, তুমি আসবে বলে, কি কারণে অপেক্ষা করতেছি, তুমি আসবে বলে। সো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। যেখানে আকাশ এসে, এখানে কিন্তু অবস্থান, স্থান বোঝাচ্ছে, তো এটা হচ্ছে প্লেস, প্লেস জাতীয় আমাদের তোমার আশ্রিত বাক্য। যেখানে এই যে সম্পূর্ণটা আশ্রিত খণ্ডবাক্য, এই অংশটা এই অংশটাকে আমার এখানে কিন্তু করছে, এই যে কি বলে এটাকে, এখানে এটাকে মডিফাই করছে, এই যে এই অংশটার যে, সেখানে কি বলছে, সেখানে দিক চক্রবাল, সেখানেই আছে এটা শব্দটা উজ্জ্ব আছে, যার কারণে সেখানেই আছে দিক চক্রবাল। এই আছে ভার্বটাকে মডিফাই করছে এই সম্পূর্ণ অংশ। সো ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে যৌগিক বাক্য। আমরা সরল বাক্য পড়লাম, মিশ্র বাক্য পড়লাম, মিশ্র বা জটিল, তারপর হচ্ছে যৌগিক বাক্য পড়ব। ওকে, দেখো, পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা আশ্রিত বা মিশ্র বাক্যকে বলবো আমরা যৌগিক বাক্য। আচ্ছা, বলছে এখানে সরল বাক্যও থাকতে পারে, মিশ্র বাক্য থাকতে পারে। কি দিয়ে যুক্ত থাকবে? অ্যান্ড অর বাট ইয়েট, অ্যান্ড অর বাট ইয়েট, এগুলো হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। অ্যান্ড হচ্ছে এবং, অর হচ্ছে অথবা, বাট হচ্ছে কিন্তু, ইয়েট হচ্ছে তবু। এই কয়েকটা বাংলা শব্দ যখন একত্রিত হবে তখন ভাইয়া তুমি বুঝবা যে এখানে এটা যৌগিক বাক্য। ঠিক আছে, এটা একটা যৌগিক বাক্য। আচ্ছা, আমি এখানে উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, একটু নিচের দিকে দেখো, উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। তথাপি মানে হচ্ছে কিন্তু, তথাপি শব্দের অর্থ হচ্ছে কিন্তু। উদয়াস্ত পরিশ্রম করব, উদয়াস্ত মানে হচ্ছে সূর্য ওঠা, ডুবে যাওয়া পর্যন্ত, সূর্যের উদয় হওয়া পর্যন্ত পরিশ্রম করব, কিন্তু বা তবুও, সরি তথাপি না, এটা তবুও দিলে এটা ভালো হয়, কিন্তুর জায়গায় তবুও দিব। হ্যাঁ, তবুও দিলে মনে হয় অর্থটা সম্পূর্ণ হয়। সূর্যাস্ত পর্যন্ত, সরি উদয় হওয়া পর্যন্ত আমরা পরিশ্রম করব বা আমি পরিশ্রম করব, তথাপি মানে তবুও অন্যের দ্বারস্থ হব না, অন্যের কাছে হাত পাতবো না। তো এখন এই যে তবুও দিয়ে আমাদের যুক্ত হচ্ছে ইয়েট শব্দটা দিয়ে, ইয়েট, ইংরেজি ইয়েট, এটার তবুও দিয়ে আমরা যুক্ত করতে পারছি। তবুও দিয়ে যুক্ত করে আমাদের
এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে আরেকটা সরল বাক্য, দুইটা সরল বাক্য, একটা তোমার সাব কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত হচ্ছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ। অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার এটুকু পড়বা। এগুলো তো তোমরা জানো যে নির্দেশ করলে সেটা হচ্ছে নির্দেশক, অনুজ্ঞা হচ্ছে এর মধ্যে যখন তোমার আদেশ, অনুরোধ, নিষেধ, এইগুলো উপদেশ, এইগুলো প্রকাশ পাবে তখন সেটাকে অনুজ্ঞাবাচক বাক্য বলবো। এরপর হচ্ছে প্রশ্ন যদি করা হয় সেটাকে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্য বলবো। কামনা সূচক হচ্ছে ইচ্ছা, প্রার্থনা, এটা প্রকাশ করলে সেটা কামনা সূচক হয়। তারপর হচ্ছে যদি বিস্ময় কোনো কিছু প্রকাশ পায় সেটাকে আমরা বিস্ময়সূচক বাক্য বলবো। এখানে আমাদের তেমন কিছু পড়ার নাই, আমরা এই যে এখানে বাক্য রূপান্তরটা একটু পড়বো। হ্যাঁ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই বাক্য রূপান্তর থেকে খুব ভালো এক প্রশ্ন আসে। হ্যাঁ, এখানে বাক্য ডিসিউতে বাক্য রূপান্তর থেকে প্রশ্ন আসে। দেখো আমি খুব বেশি এখানে সময় নিব না, কেননা এটা প্র্যাকটিসের বিষয়, তোমরা যতই প্র্যাকটিস করবা ততই বুঝতে পারবে আসলে যে আমাদের এটা গঠন ঠিক রেখে, এখানে মূল মন্ত্র হচ্ছে গঠন ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। গঠন ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। যেমনটা সরল বাক্যের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। কারা? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। এটাকে আমার মিশ্র করতে গেলে দেখো দুইটা অংশ করতে হবে এবং দুই পাশে আমার সমাপিকা ক্রিয়া আনতে হবে। যেমন যারা হয় ভালো ছেলে, এখানে হয় যেহেতু উজ্জ আছে, এটার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া আছে। যারা ভালো ছেলে, যারা হচ্ছে তোমার একটা সর্বনাম, ভালো হচ্ছে একটা বিশেষণ, ছেলে হচ্ছে একটা বিশেষ্য। এখানে তাহলে তোমার সমাপিকা ক্রিয়া কোথায়? সমাপিকা ক্রিয়া এর মধ্যেই আছে। কোথায় আছে? যারা হয় ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। এই যে পালন করা, এই যে করা, সেটা হচ্ছে আমাদের পালন করা, দুইটা সম্পূর্ণটা মিলেই আমাদের এটাকে বলবো হচ্ছে এই পাশে হচ্ছে আমার একটা সমাপিকা ক্রিয়া গঠন করা হচ্ছে। সো সো সমাপিকা ক্রিয়া এই পাশেও আছে, এই পাশেও আছে, এবং তারা দ্বারা যুক্ত আছে, তারা এবং যারা 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 দ্বারা যুক্ত আছে। তো এই কনজাংশনের মাধ্যমেও যুক্ত আছে, গঠনে ঠিক আছে, অর্থও ঠিক আছে। সো সরল বাক্যের বেস্ট একটা রিপ্লেসমেন্ট হচ্ছে এই মিশ্র বাক্য, নিচেই যেটা দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা নিচের দিকে আসবো। যেমন ভিক্ষুককে ভিক্ষা দান করো, এখানে কি দিবা? যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দান করো। দুইটা অংশ হয়েছে এখানে, ভিক্ষা চায় এবং করো, দুইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। মাঝখানে এই যে তাকে কমা দিয়ে দ্যাট দিয়ে যুক্ত করা হচ্ছে, দ্যাট দিয়ে একটা কনজাংশন, কমাও এখানে কনজাংশনের কাজ করছে। তো এই জিনিসটা তুমি লক্ষ্য করবা এবং যত পারো ভেঙ্গে ভেঙ্গে দুইটা আলাদা করে লিখবা। মিশ্র থেকে সরল এই একই, আমি এটা আর করাচ্ছি না। সরল থেকে যৌগিকে কিভাবে করবা? তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, তিনি আমাকে 5 টাকা দিলেন, তারপরে হচ্ছে বাড়ি যেতে বললেন, দুইটা অংশ করবা। এই যে এইখান থেকে যে কোনো সেন্টেন্স, এই যে আমি যে ভিক্ষা চাওয়া, এটা এই অংশটা তুমি কিভাবে এই যে সরল থেকে হুবহু তুমি যৌগিকে কিভাবে নিয়ে আসবা? ভিক্ষুকে ভিক্ষা দান করো। কেউ যদি, আমি এভাবে লিখবো, কেউ যদি ভিক্ষা চায় এবং তাকে ভিক্ষা দান করো। কেউ ভিক্ষা চাইলো এবং তুমি ভিক্ষা দান করলে। অথবা কেউ যখন ভিক্ষা যখন আসবে না, যখন আসলে সেটা মিশ্র হয়ে যাবে, তুমি এখানে লিখতে পারো কেউ যদি ভিক্ষা চায় এবং তাকে ভিক্ষা দান করো। কেউ ভিক্ষা চায় এবং তাকে ভিক্ষা দান করো, এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই তো এখানে রূপান্তরের ক্ষেত্রে এইটুকুই তোমাকে ইয়ে করতে হবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। সো বাক্য নিয়ে আসলে আমাদের এতটুকুই ছিল। বাক্য নিয়ে আমাদের এর মধ্যে থেকে দুই তিনটা প্রশ্ন তুমি কমন পাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। ঠিক আছে? সো বিসি ইউনিটের শিক্ষার্থীরা, তোমরা আশা করব বুঝতে পেরেছো। আমাদের এই এক্সাম ব্যাচে যারা জয়েন করবে অবশ্যই এক্সাম ব্যাচে জয়েন করে নিবে, অনেক কিছুই আছে আমাদের এই এক্সাম ব্যাচে।
যা হয়তোবা তোমাদের বোঝানো মুশকিল হয়ে যাবে। সো যারা এক্সাম বেসে ভর্তি হবে ফারুক ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে হলেও তোমরা ভর্তি হয়ে যাও। ফারুক ভাই আস্থার জায়গা, ফারুক ভাই তোমাদের কখনোই নিরাশ করেনি ইনশাল্লাহ। ফারুক ভাইয়ের হাত ধরেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গত বছর 50-এরও অধিক শিক্ষার্থী, আমার প্রচারণা তেমন ছিল না, তারপরেও 50-এরও অধিক শিক্ষার্থী আমরা সফলতার মুখ দেখাতে পেরেছি এবং তাদের সাথে কিন্তু আমাদের এখনো যোগাযোগ রয়েছে। সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে আমাদের এই বিস্তারিত ক্লাসগুলো তোমরা করবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।